প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। সুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি সেই দিন লাইভে বলছেন যে আল্লাহ রসুলের একটা হাদিস আপনি হোম কোয়ারেন্টাইনে পালন করতেছেন। আপনারা তো দেখলেন আল্লাহ রসুলের তো কিছুই নেই আপনার মাঝে মিয়া। আজকে যে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে আপনি লাইভ করছেন, রসুলের কোনো সুন্নত কোনো কিছু আছে? এগুলা তো আপনি মানুষকে দেখাইতেছেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত শুনবেন এবং দেখবেন। প্রথমে আপনারা যে একজন মৌলানা দেখছেন, অর্থাৎ ইসলামী লেবাস ধরে বসে আছেন আবেদ আলীর পিএস। উনি প্রশ্নপত্র ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় বিল্লি করে দিয়েছেন। কানার কাছে হাইকোর্ট দেখানো ছাড়া এই কথাটি আর কারো কাছে গ্রান্টেড নয়। এদিকে ব্যারিস্টার সুমন বলছেন আবেদ আলীর এই পিএসের পক্ষে উনি আবারও মামলা করবেন এবং এই মামলায় লড়বেন এবং এই প্রশ্নপত্র ফাঁসের এই কোটি কোটি টাকা কোথায় জমা হয়ে আছে, কোথায় খরচ করেছে, যার ছেলে বর্তমানে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, 2-3টা গাড়ি, অথচ তার বাবা ছিল একজন ড্রাইভার, কিভাবে এত সম্পদের মালিক হলো, উনি কত বছর প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আছে, সব কিছু খুঁজে বের করব এবং এই সিদ্ধান্তটাই অটল থাকবে। এদিকে আরেক ব্যক্তি উনি বলেছেন যে ব্যারিস্টার সুমন ইসলামী লেবাস তার মাঝখানে নাই, সে ইসলামিক কথা বলতে পারে না। চলুন ব্যারিস্টার সুমনের কাছে আমরা চলে যাই। কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি ধরেন, অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, এই যে মাদারীপুর না এটা, হ্যাঁ হ্যাঁ, এই কালকিনি না তো, আবার কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাশ করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি? ও আচ্ছা, নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন। নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। থ্যাংক ইউ।
ও পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশে কমিটির জন্য আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারে যারে বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানের মধ্যে এই তদন্ত কমিটি করা মানে রাও একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। চেয়ারম্যান বলছে, এই চেয়ারম্যানের আন্ডারে এই ড্রাইভার ছিল না সাদিক সাহেবের আন্ডারে ছিল। তাইলে তদন্ত উনারটা করুক, উনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা উনারা নিজেরা কিভাবে করলো, প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক। পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু এর আগে কারা কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপার ছিল, এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। আমি এটার জন্য আলাদাভাবে কোটার বিষয়ে আমি আলাদাভাবে বলবো, কারণ প্রতিটা মানুষেরই এক একটা আন্দোলন থাকে। আমার কাছে তো আমি বললাম, আমি সবচেয়ে বড় কোটা যেটা এই যে দুর্নীতির কোটা, এইটার মাধ্যমে যে কি পরিমাণ লোক চলে যাচ্ছে ক্ষমতায়, এদেরকে আটকানোই হবে আমার বড় চ্যালেঞ্জ। আমি এই বিষয়ে প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। সিনেমার গল্পকেও যেন হার মানাবে ঘটনা। ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সামান্য গাড়ি চালক, সেখানেই পেয়ে যান রীতিমতো হীরের খনি। দুর্নীতি করে কত টাকা কামিয়েছেন তা বোধহয় জানেন না নিজেও। প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের একজন হয়ে দেশের হাজার হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন ভেঙেছেন। দুর্নীতির অবৈধ টাকার জোরে গাড়ি বাড়ি করার পর নেমেছেন রাজনীতিতে। তার পুত্র হয়েছে ছাত্র সংগঠনের নেতা, স্বপ্ন দেখেছেন উপজেলা চেয়ারম্যান হওয়ার। সৈয়দ আবেদ আলী জীবন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসছে এমন সব কুকীর্তির নানা ঘটনা। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমন এবং আবেদ আলীর সেই পিএসের কিছু ভিডিও চিত্র এবং কথা শুনেছেন। এখন কথা হলো, ব্যারিস্টার সুমন আবারও তার মামলায় লড়তে যাচ্ছে। এটা আপনারা কে কতটুকু সম্মতি দিচ্ছেন? দেশের জন্য লড়তে গিয়ে আবারও মৃত্যুর হুমকি আসবে না তো? নাকি এই সেই লড়াই যেভাবে বেনজির আহমেদের সাথে লড়েছিলেন এটাই কি বাস্তবতা থাকবে? নাকি ব্যারিস্টার সুমনকে আবারও হুমকির মুখে পড়তে পারে? কেননা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এই আবেদ আলীর সন্তান এবং আবেদ আলীর পিএসের সন্তান এবং সেই ড্রাইভার। তাহলে তাদের শক্তি তো অনেকটাই অগ্রসর হয়ে গেছে। তাহলে তাদের পিছে লাগা ব্যারিস্টার সুমনের কি ঠিক হবে? নাকি ব্যারিস্টার সুমনকে বিরত থাকতে হবে? এই বিরত থাকার আগেই আরেক ব্যক্তি ব্যারিস্টার সুমনকে নিয়ে লাইভে কথা বলেছে। ব্যারিস্টার সুমন যে সমস্ত কথাগুলো বলে, ধর্মীয় আলোচনার কথা বলে, ধর্মীয় কথা বলে, কিন্তু তার মাঝখানে ধর্মীয় কোনো কিছুই পাওয়া যায় না। উনি ধর্মীয় কোনো কিছুই করেন না। মানুষকে টাকা দিলেই, মানুষকে সহযোগিতা করলেই যে ধর্মের কাজ হয় তা হয়তোবা কখনোই সম্ভব না। এই জিনিসগুলাই উনি বোঝাতে চেয়েছেন যে ব্যারিস্টার সুমন ধর্মীয় কোনো কাজ করেন না এবং ধর্মীয়ভাবে তাকে কখনো বোঝা যায় না। তাহলে ব্যারিস্টার সুমন কি হিন্দু? এই ভদ্রলোকের কথা অনুযায়ী আমরা কি বুঝবো? চলুন সেই ভদ্রলোকের কথা আমরা শুনে আসি। এই ভদ্রলোক কোথায়? সেই দিন লাইভে বলছেন যে আল্লাহ রসুলের একটা হাদিস আপনি হোম কোয়ারেন্টাইনে পালন করতেছেন। আপনারা তো দেখলেন আল্লাহ রসুলের তো কিছুই নেই আপনার মাঝে মিয়া। আজকে যে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে আপনি লাইভ করছেন, রসুলের কোনো সুন্নত কোনো কিছু আছে? এগুলা তো আপনি মানুষকে দেখাইতেছেন, শো আপ করতেছেন। আরে ভাই, চাল ডাইল বাড়তেছেন, এইটা নিয়েই বিজি থাকেন, ঠিক আছে? আর শুনেন, আল্লাহ রসুলের আর একটা হাদিস আছে, যদি ডাইন হাত দিয়ে আপনি সদগা দেন তাহলে বাউ হাতে দেখতো না। এই হাদিস কি জানেন? সেকেন্ড টেবুল হইল কি, মানুষ কি অত অশিক্ষিত নাই? ফেসবুকে আসা সব লাইভ দেখাইতে হয় না যে আপনি আল্লাহর বাস্তে চাইল ডাউল বাঁচতেছেন, সবটি দেখাইতে হয় না। আল্লাহ আপনার নিয়ত দেখে, আপনার ইন্টেনশন কি। আপনার সুমন মিয়া যদি আপনার টাকা দিয়ে আরো গরিবরা দিয়ে পাঠাইয়া দিতেন, সোয়াব হইতো বেশি। আপনি তো আসতেছেন যে মানুষকে শো আপ করার লাগে, আর কিছু নাই। আপনার ইন্টেনশন হইল সব।
আর আপনি খালি লাইভে আসে আনসারি সাহেবেরটা দেখলেন, এই যে আমাদের গার্মেন্টসে হাজার হাজার মানুষ গেল, ওই জায়গায় গার্মেন্টসে গিয়া কোনো লাইভ করেন নাই। আমাদের দেশ গরিব দেশ, এটা আমরা জানি। আমরা তো নিউ ইয়র্কে আমেরিকার মাঝে আছি, আমেরিকা হিমশিম খাইতে আছে, কিছু করতে পারতেছে না। বাংলাদেশ গরিব দেশ, একমাত্র আল্লাহ হেফাজত করবে। আপনার মতো সুমন লাইভে আসে হেফাজত করতে পারবে না। আপনি তো আসছেন আপনার নিজের স্বার্থে। আপনি যদি লেতো ভালো হইতেন তো বউ বাচ্চা এখানে আমেরিকাতে তুইয়া যাইতেন না। আপনি বাংলাদেশ এইখানে রাখিয়া গেছেন, ওরা সেইবে থাকুক, আপনি এখানে গিয়ে দালালি করতেন। দালাল শব্দটা আমি ইউজ করতাম না, বিকজ আপনার এই 2 দিনের ব্যবহারে করছি। আপনি তো সব করতেছেন। আপনি যে ব্রাহ্মণ বাড়িতে গেছেন, আমার প্রশ্নের উত্তর দেন, আপনি এখানে কি আইন মানলেন? এখানে গিয়ে আপনারা বলছে কোনো মিডিয়া গেছে, সরকারের কোনো লোক ওই জায়গায় গেছে? সেই তো ওই জায়গাতে যায় নাই। আপনি গেছেন অনলি ফর শো আপ। ফাইজলামি ছাড়েন, গড়ে বসেন। হোম কোয়ারেন্টাইনে মানে গড়ে বসা, গড়ে বসে অনেক কিছু করা লাগে। একটা লাইভ করছেন আনসারি সাহেব সম্বন্ধে, এটা মানিয়ে নেওয়া যায়, ঠিক আছে, আপনি সচেতন করছেন। পরে এখন ব্রাহ্মণ বাড়িত কিসের জন্য গেছেন, গিয়ে আবার কিসের লাইভ করতে আছেন? আরে জানেন, আনসারি সাহেবের ফ্যামিলিরা যখন উনি মারা যায়, ওই জায়গার প্রশাসন বলছে মানুষকে বাধা দিছে, উনার ফ্যামিলি বলছে এটা গরুয়াভাবে ওরা জানাজা করবে। সকাল 10টায় এত মানুষ আসছে, আনসারি সাহেবকে আজকে মাঠে আইছে, আজকে ওয়াজ করতেছে। উনি 2 ডেকে থেকে 20-25 বছর থেকে ওয়াজ করতেছে। উনি অনেক বাবা, অনেক মা, অনেক ভাই, অনেক বোন উনি জইছে। মানুষ উনার ওয়াজে উনাকে ভালোবাসা গেছে। আল্লাহর যদি, ঠিক আছে আমরা সোশ্যাল ডিস্টেন্স সব কিছু মানিয়া চলতাম, আল্লাহ যদি হেফাজত করে তাই কেউ কিছু হবে না। হয়তো এই দানাজার উচিল্লায় সারা বাংলাদেশের নাজাত হইতে পারে। এই দানাজার উচিল্লায় হয়তো সারা বাংলাদেশের মানুষ আল্লাহ মাফ করিয়া দিতে পারে। আপনি জানেন, আপনি এটা সারা বিশ্বে এটা আপনি লাইভ করতেছেন, মানুষকে দেখাইতেছেন। গড়ে বসেন মিয়া, গড়ে বসিয়া আল্লাহ করেন। এই বাড়া গিয়া চাউল ডাইলের ছবি না দেখাইয়া আপনি সুমন গড়ে বসিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইগুলা পড়েন আর বুলশিটই ছাড়েন। আর যদি আপনি এই ধরনের আর লাইফে গিয়া কোনো এই দানাজার এইগুলা নিয়ে ইস্যু করিয়েন না, যেগুলা পারেন না। সরকারে দেখতেছে না, সরকারও জানে যে এইটাতে কোনো কন্ট্রোলিং করতে পারবে না, এটা আউট অফ কন্ট্রোল। আরে ভাই, আপনি মক্কা মদিনার উদাহরণ দিতেছেন। আরে মক্কা মদিনা কি ওইটা আল্লাহর হুকুমে চলতে আছে? ওইখানের যে দালাল, যে ওখানের বাদশা আছে, এই দালালে কি করতে আছে আপনারা তো সবাই জানেন, এটা তো আমার বলার নাই। ওইখানে মূর্তি পুজো হইছে, সব কিছু হইতেছে, লেমটা বার করতেছে, লাইসেন্স দিতেছে। আল্লাহ সব কিছু দেখতেছে। এই জন্য গজব আইছে আমাদের। এই গজব আমার দোষে আসছে, আমারটা আমি বলতে আছি, আমার দোষে, হাজার হাজার মানুষের দোষে এই গজব আল্লাহ দিছে। আপনি তো বলতেছেন যে আপনার কাছে কোনো সুন্নতের তো কোনো কিছুই দেখতেছি না। এখনো ভালো মানুষ হওয়ার সময় আছে, বুঝছেন? যে জায়গা নরম এই জায়গায় এসে লাইভ করিয়েন না, ঠিক আছে? আপনি তো আমেরিকায় আসবেন মিয়া। শুনেন, আপনাদের মতো সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা ছবি উঠাই না, বুঝেন নাই? আপনি আমেরিকায় আসছেন, ছবি উঠাইছে, যেগুলা উঠাইছে আপনাদের সাথে ওদের স্বার্থে উঠাইছে। পারলে ভালো কাজ করেন, পারলে আপনি দাড়ি রাখেন, দাড়ি। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সমস্ত ভিডিওর অংশগুলো দেখেছেন এবং ব্যারিস্টার সুমনের অংশও দেখেছেন, সে অংশও দেখেছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে আমার, যে আসলে ব্যারিস্টার সুমন সেখানে মামলা লড়তে যাওয়া কতটুকু যৌক্তিক, যা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই ব্যক্তি ব্যারিস্টার সুমনকে যে কথাগুলো বলেছে, তার কথা অনুযায়ী ব্যারিস্টার সুমন ইসলাম বিরোধী, এটা কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কেননা আমরা অনেকেই অনেক পক্ষে কথা বলি, কিন্তু এমন কোন ভদ্রলোক যে ব্যারিস্টার সুমনকে ধর্মীয়ভাবে নিয়ে কথা বলার চেষ্টা করেছে, একে আপনারা যারা ব্যারিস্টার সুমনের ভক্ত আছেন তারা অবশ্যই একটু বোম্বাই মরিচ সহকারে একটু মরিচ ঝাল দিয়ে দিন, তাহলে হয়তোবা ব্যারিস্টার সুমনকে নিয়ে না বুঝে কোনো কথা বলতে আর আসবে না। কারণ এরা না বুঝেই ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলে ভাইরাল হতে চায়, এটাই বাস্তবতা। তবে এই বাস্তবতাকে এভাবেই অগ্রসর করা যাবে না, বাস্তবতাকে এভাবেই তৈরি করা যাবে না।
ব্যারিস্টার সুমনের বিপক্ষে যে কাজ হবে না, ব্যারিস্টার সুমনের পক্ষে কথা বলতে হবে, তাহলেই আমাদের দেশে কিছু হবে। দর্শক, আজকের মতো এখানে